নমস্কার, সাহিত্যের দর্পণে আপনাকে স্বাগত। আপনাদের মধ্যে অনেকে আমাদের গল্প শোনবার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে চলে যান। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন গল্পটা শুরু করা যাক। কাল ওরা রওনা দেবে শিলপাড়া। বন্ধু রজতের দাদার বিয়ে। ওরা মানে সুবীর, বিনয় আর ঋতুরাজ। মাত্র কয়েক মাস হলো ওরা এমএ পাস করেছে। বিনয় আর সুবীর অবশ্য বিয়ে পড়া থেকেই একে অপরের বন্ধু। বিয়ে পাস করার পর দুজনেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেয়। তারপর সেখানেই বন্ধুত্ব হয় ঋতুরাজ ও রজতের সঙ্গে। ছিল আরো অনেকেই, সকলের সঙ্গেই ছিল বন্ধুত্ব সম্পর্ক, তবে এই চারজন যেন কেমন একটা গ্রুপ হয়ে ওঠে, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেমন হয় আর কি। রজতের বাড়ি শিলপাড়া। কলকাতা মেসে থেকেই পড়াশোনা করতো রজত। সেই রজতের দাদা রণজয়ের বিবাহে প্রাণের 3 বন্ধুকে নেমন্তন্ন করেছিল রজত। দাদার বিয়ে হচ্ছে কলকাতা, মানে পাত্রী কলকাতার, তাই বিয়েতে যাবে এবং একেবারে বরযাত্রী হিসেবে পা রাখবে কলকাতায় 3 মূর্তি, সুবীর, বিনয় ও ঋতুরাজ। সেই কারণে বিনয় ও ঋতুরাজ কলকাতায় সুবীরের বাড়িতে এসেছে সেই সকালে। সারাদিন একসাথে কত গল্প যেন ফুরতেই চায় না। সুবীর তার মা বাবার একমাত্র ছেলে। সুবীরের মা বাবা 7 দিনের জন্য পুরীতে গেছে বেড়াতে। বাড়ি ফাঁকা। আকার বলতে আছে কাজের লোক সীমন্ত এই বাড়িতে কাজ করছে প্রায় 15 বছর। তাকে এই বাড়ির কাজের লোক না বলে একজন মেম্বার বলাই ভালো। তাই বাড়িতে সুবীর যখনই একা থাকে, সীমন্ত হয়ে ওঠে তার অভিভাবক। সুবীরও নির্দ্বিধায় সীমন্তের যাবতীয় অর্ডার মেনে নেয়, কারণ সুবীর জানে সীমন্ত সত্যিই তাকে সন্তানের মতোই স্নেহ করে। আজ সীমন্ত বড়ই ব্যস্ত। দাদাবাবুর বন্ধুদের মনের মতো রান্না করে দেওয়া থেকে শুরু করে বারবার চা করে দেওয়া, সেই ফাঁকে সুবীরের বিয়ে বাড়ি যাওয়ার গোছগাছ করে দেওয়া। সারাদিন সীমন্তকে ব্যস্ত থাকতে দেখে বিনয় বলেই ফেলল, তুই সত্যি ভাগ্যবান সুবীর, না হলে কি আর এমন একজন লোক পেতিস? সুবীর হেসে জবাব দেয়, তোর কথা 100 ভাগ সত্যি ভাই। খাঁটি রান্নাটা জাস্ট ফাটাফাটি। ঋতুরাজ যখন এই কথাগুলো বলছিল, তখন সীমন্ত 3টে বড় বড় বাটি করে ফল নিয়ে ঢুকছিল। ওরা সবেমাত্র ভাত খেয়ে উঠেছে। প্রতিদিন ভাত খাওয়ার পর সুবীরের ফল খাওয়ার অভ্যাস সেই ছোট্টবেলা থেকে। ঋতুরাজের কথাগুলো শুনে সীমন্ত একটু হেসে ফেলে। সীমন্তের হাসি মুখ ওদের 3 জনের কারো চোখই এড়ায়নি। সুবীর কিছুটা মজার ছলে সীমন্তকে জিজ্ঞেস করে, কি হলো, হাসলে যে বড়? সীমন্ত হাসি গোপন করে বলে, ও এমনি। নাও তোমরা এই ফল কটা তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। সীমন্তের কথা শেষ হতেই সুবীর আর বিনয় হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতেই সুবীর বলে ওঠে, বুঝেছি, তুমি ঋতুর কথা শুনে হাসছো না সীমন্তদা? আরে ও এভাবেই কথা বলে। সুবীরের কথা শেষ হতে দারুণ ঠাট্টা করে বিনয় বলে ওঠে, এই যে দেখো আমাদের দুজনের মাঝে বসে আছে আমাদের ঋতু রানী, আমাদের সখী। হো হো করে হাসতে হাসতে বিনয় আর সুবীর জড়িয়ে ধরে ঋতুরাজকে। এই দেখ, ভালো হবে না কিন্তু, তোরা যদি এইভাবে আমাকে নিয়ে ঠাট্টা করিস, আমি কিন্তু ভীষণ রাগ করব। পরিস্থিতি স্বাভাবিক করতে সুবীর সীমন্তকে উদ্দেশ্য করে বলে ওঠে, আরে শোনো সীমন্তদা, আমাদের ঋতুরাজ ওই রকম,
কিন্তু ওর হাতের কাজ দেখলে তুমি জাস্ট হাঁ হয়ে যাবে। ঋতু এত সুন্দর আলপনা দেয়, তুমি কল্পনাও করতে পারবে না। আরে আমাদের কলেজে সরস্বতী পুজোয় আলপনা দেওয়াটা তো ওর ডিউটি ছিল। বিনয় সুবীরের কথার মাঝে ধরিয়ে দেয়, আর আমাদের ঋতুর রান্নার হাতটা কেমন বল? ওহ, সে তো সুপার। জানো সুমন্ত দা, ঋতু এত সুন্দর রান্না পারে, ওর রান্না যে একবার খাবে সে ওর ভক্ত হয়ে যাবে। শুনে সীমন্ত অবাক হয়ে বলে, বাবা, তাই নাকি? সুবীর বলতেই থাকে, আমাদের পিকনিকে ঋতুই ছিল আমাদের প্রধান কুক। কলেজে আমাদের কতবার নতুন নতুন রেসিপি রান্না করে এনে খাইয়েছে। ওর রান্না খেয়ে আমরা একেবারে আহ্লাদিত হয়ে গেছি। সুবীরের কথা শেষ হতেই আবার সীমন্ত বিস্ময়ে বলে ওঠে, ওরে বাবা, ঋতু বাবাজির তো অনেক গুণ দেখছি। বিনয় হাসতে হাসতে ঋতুরাজকে জড়িয়ে ধরে বলে, বাবাজি নয় গো সীমন্ত দা, বাবাজি নয়, ও হলো আমাদের মাঝি। বলে হো হো করে সুবীর আর বিনয় হাসতে থাকে। ঋতুরাজ বিনয়ের হাত থেকে নিজেকে মুক্ত করতে করতে বলে ওঠে, ছাড় তো, অসভ্য ছেলে কোথাকার, সবসময় আমার নিয়ে খারাপ খারাপ ঠাট্টা। খুনসুটি করতে করতে বিনয় হঠাৎ সীমন্তর উদ্দেশ্যে অনুরোধ করে বসে, সীমন্ত দা, সুবীরের মুখে শুনেছি তুমি নাকি দারুণ গল্প জানো। আজ রাতে খাওয়া দাওয়ার পর তোমার মুখে একটা গল্প শুনে তবেই কিন্তু ঘুমাবো। অনুরোধ শুনে সীমন্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। না না, আমি আবার গল্প কোথা থেকে জানবো? এবার ঋতুরাজ যোগ দেয় বিনয়ের সঙ্গে। না না, ওসব বলে এগিয়ে গেলে চলবে না। আমরা সুবীরের মুখে সব শুনেছি, কল্পনা শুনে আজ ঘুমোবই না। অবস্থা বেগতিক দেখে সীমন্ত বলে, আচ্ছা, বেশ বেশ, সে রাতের কথা রাতেই হবে, কিন্তু এখন তোমরা ফলগুলো খেয়ে নাও দেখি। তখন ঘড়িতে প্রায় রাত 9:30। সুবীর, বিনয় আর ঋতুরাজ শুতে গেল। বিছানায় যেতে গিয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে সুবীর বিনয়ের উদ্দেশ্যে বলে উঠল, কিরে, গল্প শোনা হবে না? সুবীর প্রায় ভুলে গিয়েছিল, অবাক হয়ে বলে, গল্প শুনবি মানে? যা বাবা, তুই তো দেখছিস একেবারে ভুলেই বলে দিয়েছিস। ঋতুরাজ অদূরেই জল খাচ্ছিল। জল খাওয়া থামিয়ে বলে উঠল, এই ভুলো পড়লে তোর ছবি এখন মনে পড়লো না? আরে বাবা, রাতে ঘুমানোর আগে সীমন্তটার কাছে গল্প শোনার কথা হলো না তখন? ঋতুরাজের মুখে এটুকু শুনেই সুবীরের মনে পড়ে গেল। ও, মনে পড়েছি মনে পড়েছি, খুব ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। দারুণ গল্প বলে আমাদের সীমন্তদা। সুবীরের মুখের কথা শেষ হয়েছে কি হয়নি, সীমন্ত ঘরে ঢোকে। নাও, শুয়ে পড়ো দেখি, কাল তো আবার বিয়ে বাড়ি যাবে। সীমন্তর কথা শেষ হওয়ার আগেই সুবীর বলে ওঠে, কাল বিয়ে বাড়ি যাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু তোমার গল্প শুনতে শুনতে তবেই কিন্তু ঘুমাবো, এটাই ইচ্ছা। সুবীরের কথা শুনে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হার মানতেই হয় 3 জেদি যুবকের কাছে। শেষ পর্যন্ত রাজি হয় সীমন্ত। সুবীর, বিনয় আর ঋতুরাজরা যখন খাচ্ছিল, তখনই সুবীরদের একতলার বড় ঘরে, যেখানে সুবীরের বাবা মা রাতে শোয়, সেই ঘরে 3 বন্ধুর জন্য বিছানা ঝেড়ে মশারি খাটিয়ে শোবার পাকা বন্দোবস্ত করেছিল সীমান্ত। আর ওই ঘরের মেঝেতেই নিজের জন্য বিছানা করেছিল, রাতে কখন কি দরকার হয় এই কথা ভেবে। শেষ পর্যন্ত সকলের মিলিত আবদার রাখতে খাটে মশারির মধ্যে এই 3 নব্য যুবকের সঙ্গে গিয়ে ঢোকে এবং একপাশে জায়গা করে নেয়। নাইট ল্যাম্পের আবছা আলোয় ঘরের মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যা গল্পের জন্য ভীষণ অনুকূল। 3 বন্ধু শুয়ে পড়ে আর সীমন্ত খাটে হেলান দিয়ে বসে শুরু করে গল্প। তাহলে শোন, তবে আগেই বলে রাখি, এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা।
এখানে কাজ করার আগে আমি কাজ করতাম উত্তর কলকাতার এক বাড়ি। ওনাদের এক আত্মীয় থাকতেন বারিপুরের এক প্রত্যন্ত গ্রাম। ওই আত্মীয় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। খবর পাওয়ার পর একদিন বাবু, মানে উত্তর কলকাতায় যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির বাবু আর গিন্নিমা ওই অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। তা আমাকেও সঙ্গে নিয়ে নিল। বাবুর গাড়িতে করে সোজা বাড়ি। তা গিয়ে দেখলাম ওই অসুস্থ বাবুটি হাসপাতাল থেকে ছাড়া পেলেও সম্পূর্ণ সুস্থ নয়। হাঁটা চলা করতে পারলেও দেখলেই বোঝা যাচ্ছিল তিনি বেশ অসুস্থ। শেষে যখন সন্ধ্যা হব তখন বাবু আর গিন্নিমা আমাকে অনুরোধ করে বললেন, সীমন্ত, তুই এখানে দিন 15 থেকে যা, বাবুকে একটু সেবা শুশ্রূষা কর, তারপর দাদা একটু সুস্থ হলে আমরা তোকে এসে নিয়ে যাব। বিনয় জানতে চাইল, তা ওই ভদ্রলোকের বাড়িতে কি দেখাশোনা করার মতো কেউ ছিল না? উত্তরে সীমন্ত জানায়, না, উনি একাই থাকতেন। শুনেছি ওনার একমাত্র ছেলে, তিনি ডাক্তার, দূরে কোথাও একটা থাকে, আর ওনার স্ত্রী কয়েক মাস আগে গত হয়েছেন। কথার মাঝে ঋতুরাজ জিজ্ঞেস করে, তা তুমি কি করলে সীমন্তদা? উত্তরে সীমন্ত বলে, আমি কি মালিকের কথা ফেলতে পারি? রয়ে গেলাম 2 সপ্তাহের জন্য। আর সত্যি বলতে কি, জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। সবুজ গাছপালায় ঘেরা গ্রাম, ঠিক আমাদের বাড়ির মতো। ওই শহরের মতো সবসময় গাড়ির আওয়াজ, মানুষ হয়ে হট্টগোল নেই। কেমন শান্ত নিরিবিলি একটা পরিবেশ। তবে তখনও জানতাম না আমার জন্য ঠিক কি অপেক্ষা করে আছে। সুবীর অধীর হয়ে জিজ্ঞাসা করে, কি কি অভিজ্ঞতা অপেক্ষা করছিল গো সীমন্তদা? সীমন্ত সুবীরের কথা কান না দিয়েই বলে যেতে থাকে, কলকাতার বাবুরা চলে এলেন, আমি ওখানে রয়ে গেলাম। নতুন বাবুর সঙ্গে বেশ ভাব হয়ে গেল আমার। বাবু সব কাজে এমন সীমন্ত সীমন্ত করতে শুরু করলো যে আমার সব জড়তা কেটে গেল মুহূর্তেই। 3-4 দিন পর একদিন বিকালে বাবু হাঁটতে বেরোলেন, সঙ্গে আমিও আছি। বাবু অবশ্য রোজ বিকেলেই হাঁটতে বেরোতেন, আমি থাকতাম সঙ্গে। গ্রামটা ঘুরে ঘুরে দেখাতেন, গ্রামের মানুষজনের সঙ্গে পরিচয় করে দিয়ে বলতেন, এই যে আমার নতুন বন্ধু। সত্যি বলতে কি, আমার খুব লজ্জা করত। তা সেদিন বাজারের পথ ধরে আসতে গিয়ে কি মনে হলো, বাবু হঠাৎ মাছ কিনলেন। বাবু রাতে ভাত খেতেন না, ডাক্তারের নিষেধ ছিল। কিন্তু সেদিন রাস্তার পাশে বড় বড় ইলিশ মাছ বিক্রি হতে দেখে বাবু আর লোভ সামলাতে পারলেন না। আমায় বললেন, সীমন্ত, আজ বেশ ভালো করে ইলিশ মাছটা রাঁধ দেখি, আজ রাতে ভাত খাবো। সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরে গেলাম। রোজকার মতো বাবুকে চা করে দিয়ে কাজে হাত দিলাম। ইলিশ মাছগুলো ধুয়ে এক পাশে দেখে সবে ভাবছি ভাতটা বসিয়ে দেব, মাছগুলো কেটে সাইজ করে নেব, এমন সময় বাবুর ডাক পড়ল। ঘরে যেতে বলল, ওরে সীমন্ত, আমার পা দুটো একটু টিপে দে দেখি বাবা, আজ মনে হচ্ছে হাঁটাটা একটু বেশি হয়ে গেছে, পা দুটো কেমন যন্ত্রণা করছে। ব্যাস, বসে গেলাম পা টিপতে। আমি পা টিপতে টিপতে বুঝতে পারলাম বাবু ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম, যাই এবার গিয়ে রান্নাটা সেরে নিই, বাবুর ঘুম ভাঙলেই খেতে দিয়ে দেবো। এই ভেবে যেই রান্না করে ঢুকেছি, আমি তো তাজ্জব। দেখি। বিনয় অস্থির ভাবে জিজ্ঞেস করে, কি কি দেখি বলো?
সীমন্ত কথাগুলো এমনভাবে বলতে লাগলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। ভাবলে আমার গা আজও শিউরে ওঠে। দেখি একটা মাছও আসতো নেই। আমি ভাবলাম এ নিশ্চয়ই বিড়ালের কাজ, কিন্তু বিড়াল খেলে তো কাঁটার সমেত পুরো মাছটাই খেয়ে নেবে। আর তাছাড়া এত পরিপাটি করেও খাবে না। মাছগুলো এমন ভাবে খেয়েছে শুধু মাছের কঙ্কালটা পড়ে আছে। মাছের গা একদম পরিষ্কার। অবাক হয়ে যখন এইসব ভাবছি, তখন রান্নাঘরের বাইরে একটা বিড়াল এত বিচ্ছিরি ভাবে ডেকে চলছিল যে আমি সহ্য করতে না পেরে একটা ডান্ডা নিয়ে রান্নাঘরের দরজা খুলে বেরিয়ে যাই। তখন বিড়ালটা ডেকে চলেছিল। বিড়ালটা কোত্থেকে যে ডাকছিল দেখতে পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকিয়ে বিড়ালটাকে খুঁজতে গিয়ে স্পষ্ট দেখতে পাই বাবুর বাগানের বড় তেঁতুল গাছটার পাশে কে যেন সরে গেল। বলবো কি, মুহূর্তে আমার শরীর এত ভারী হয়ে গেল যে আমি হেঁটে যে ঘরে যাব পাচ্ছিলাম না। তারপর ধীরে ধীরে কোনো রকমে টলতে টলতে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে রান্নাঘরের সামনে রাখা একটা বেঞ্চে বসে হাঁপাতে লাগলাম। ও অনুভব করলাম আমার গায়ের জামাটা ততক্ষণে ঘামে ভিজে গায়ে আটকে গেছে। সুবীর বলে ওঠে, এত ভয় পেয়েছিলে সীমন্তদা? সীমন্ত একইভাবে জবাব দেয়, হ্যাঁ, খুব খুব ভয় পেয়েছিলাম। বিনয় জিজ্ঞেস করে, এত ভয় এর আগে কখনো পেয়েছিলে সীমন্তদা? কাঁপা কাঁপা কণ্ঠে সীমন্ত উত্তর দেয়, হ্যাঁ, এর থেকেও ভয় পেয়েছিলাম একবার। সুবীর ভয় মিশ্রিত গলায় বলে, তাহলে সেটাই বলো না। সীমন্ত বলে, এই কথায় পরে আসছি। আগে ওই দিন রাতে যে কথা হয়েছিল সেই কথাটা তোমাদের বলি। অবাক কণ্ঠে সুবীর জানতে চায়, তার মানে ওই দিন রাতেও ভয়ের ঘটনা ঘটেছিল? সুবীরের মুখের কথা কেড়ে নিয়ে সীমন্ত বলে, হ্যাঁ, তাহলে আর বলছি কি, সেদিন রাতের কথা ভাবতে গেলে আজও আমার সারা শরীর কেঁপে ওঠে। বিনয় অধৈর্য হয়ে বলে ওঠে, বলো, ওই ওই ঘটনাটাই বলো। সীমন্ত আবার শুরু করে, বসে একটু স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে বাবুর ঘরে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলি। শুনে বাবু আমাকে সাহস দেবার ভঙ্গিতে বলে ওঠেন, তা তুমি কি এতেই ভয় পেয়ে গেলে নাকি? আরে আমার তো সব গা সওয়া হয়ে গেছে একরকম। তাও তো বিজ্ঞানের এই অগ্রগমনের যুগে মানুষ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখছে, তখন এই সব ছায়া মূর্তি টুর্তি দেখে ভয় পেলে চলবে কেন? আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ না হয় অন্যদিন খাওয়া যাবে। এখন আজ রাতের মতো একটু ডাল, আলু সেদ্ধ আর পাপা ভাজা করো দেখি। সুবীর জিজ্ঞেস করে, ওই দিন রাতে তুমি একা একা আবার রান্নাঘরে ঢুকেছিলে? সুবীরের মুখের কথা কেড়ে নিয়ে সীমন্ত বলে, হ্যাঁ, আবার রান্নাঘরে গিয়ে রান্না করলাম। তবে বাবু আমার সঙ্গে এসে রান্নাঘরের সামনে চেয়ার নিয়ে সারাক্ষণ বসে রইলেন। রান্না হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজ আমি আর নিচের ঘরে একা একা শুলাম না। বাবুর ঘরে বাবু খাটে শুলেন আর আমি মেঝেতে বিছানা করে শুলাম। শোয়ার কিছুক্ষণের মধ্যেই বাবু দিব্যি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার আর ঘুম এলো না। শুয়ে এপাশ ওপাশ করছিলাম আর শুনতে পাচ্ছিলাম বাবুর দেয়াল ঘড়িতে 11টা বাজলো, 12টা বাজলো,
একটা বাজলো। আহ, আমার আর ঘুম কিছুতেই আসে না। চোখ বুঝলেই সেই ছায়া মূর্তিটা যেন চোখের সামনে ভেসে উঠছিল। এপাশ ওপাশ করছি, তো হঠাৎ একটা শব্দ। মনে হলো রান্নাঘরে যেন বাবুর জল খাওয়ার বড় কাঁচের গ্লাসটা উপর থেকে পড়ে গেল। ভাবলাম বিড়াল ঢুকেছে হয়তো, কিন্তু পরের মুহূর্তে আবার শব্দ। এবার মনে হলো থালাটা বুঝি তাক থেকে পড়ে গেল। এবার কিন্তু আমার বুকের ভেতরটা বেশ জোরে জোরে ধক ধক করতে লাগলো। বাবুকে ডাকা উচিত হবে কি হবে না যখন ভাবছি, এমন সময় আবার বাসনের আওয়াজ। এবার আমি কৌতূহল চাপতে না পেরে আস্তে আস্তে দরজা খুলে বাইরে বেরিয়ে বারান্দায় পা রাখলাম। তারপর ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে যা দেখলাম, তাতে আমার সিদ্ধানা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। তুমি পাহাত্ম কণ্ঠে জিজ্ঞেস করলো, বলো বলো কি দেখতে পেলে? সীমন্ত চাপা গলায় বলতে লাগলো, যা দেখলাম নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম বাসন রাখার উঁচু র্যাক থেকে একটা একটা বাসন নিজে নিজে এসে পড়ে যাচ্ছে, কিন্তু মাটিতে পড়ছে না। অদ্ভুতভাবে মাটির কিছুটা উপরেই আটকে যাচ্ছে, আর তার উপরে এসে পড়ছে অন্যান্য বাসন। এভাবে একটা একটা বাসন র্যাক থেকে নিজে নিজেই পড়ছে, কিন্তু কোনটা মাটিতে আসে পড়ছে, আবার কোনটা শূন্য দোলা খেতে খেতে আর একটা বাসনের গায়ে গিয়ে ধাক্কা মারছে। সারা রান্নাঘর যেন তোলপাড় চলছে। সব দেখে আমি আমি আমার দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। রান্নাঘর থেকে যে সরে আসবো, পা দুটো উঠছিল না। কোনো ক্রমে শরীরটাকে যেন টেনে টেনে বাবুর ঘরে এনে ঢোকান। দেখি বাবু করে ঘুমোচ্ছে। আমি বাবুকে না ডেকে আস্তে আস্তে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে শুনতে পাই বাইরে কেউ যেন ঘুমতে ঘুমতে কাঁদছে। আমি বালিশের মধ্যে মুখ গুঁজে পড়ে থাকি, ভোর হবার অপেক্ষায়। ভোরের আলো ফুটলে আমি দরজা খুলে প্রথমে রান্নাঘরে যাই। গিয়ে দেখি অবাক কাণ্ড। রান্নাঘরের সব বাসনপত্র যেখানে ছিল ঠিক তেমনটি আছে। সীমন্তর মুখে গল্প শুনতে শুনতে সুবীর, বিনয় ও ঋতুরাজ ভয়ে জড়সড় হয়ে পড়ে। সেদিকে খেয়াল করে সীমন্ত বলে ওঠে, কাল সকালে তোমরা বিয়ে বাড়ি যাবে না? আজ আর নয়, তোমরা ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে তিন বন্ধু বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কলকাতায়। বউ ভাতের অনুষ্ঠান সেরে তারা আবার মেসে ফিরে গিয়ে পড়াশোনায় মন দেয়। পড়াশোনার চাপে তারা প্রায় ভুলেই গিয়েছিল সীমন্তদার কথা। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। কলেজে গরমের ছুটি পড়েছে। সুবীর বিনয় ও ঋতুরাজের উদ্দেশ্যে বলে, আচ্ছা, সামনেই তো গরমের ছুটি পড়ছে, তা গরমের ছুটিতে কি তোদের বেড়াতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? আমি তো ভাবছি বাড়িতে যাব, কিন্তু বাড়িতে যেতে একদম ভালো লাগে না। মেসে থেকে যা ভোগান্তি হচ্ছে, গাড়ি ঘোড়ার শব্দ, লোকের শব্দ, চেঁচামেচি। বাড়িতে তো সে একই। আহা, এই সময় যদি একটু গ্রামের দিকে যাওয়া যেত, মনটা খুব ভালো হতো। ঋতুরাজের কথা শুনবার পর বিনয় বলে,
তুই ঠিক বলেছিস ঋতু, আমারও বাড়িতে একই অবস্থা। একটু অন্য কোথাও থেকে ঘুরে আসলে ব্রেনটাও বেশ ফ্রেশ হতো। দুজনের মুখে একই কথা শুনবার পর সুবীর বলল, আচ্ছা এক কাজ কর না, আমার বাড়িতেই চলে আয়। বাবা মা কেউ বাড়িতে নেই, বৌদি বাবার বাড়িতে গিয়েছে কি একটা অনুষ্ঠানে, বাড়ি একেবারে ফাঁকা, শুধুমাত্র আমি আর সুমন্তদা, বেশ মজা হবে। ওহো, সীমন্তদার কথা তো ভুলেই গিয়েছিলাম রে। খুব সুন্দর রান্না করে সীমন্তদা। আর হ্যাঁ, তোদের বাড়িটাও বেশ নিরিবিলি। তোদের বাড়িতে যেতে পারলে তো ভালোই হয়। কি বলিস তুই? হ্যাঁ, গেলে তো ভালোই হয়। তুই তো শুধু সীমন্তদার রান্নার কথাটাই বললি, আর কত সুন্দর গল্প বলে তো বললি না? হ্যাঁ ঠিক বলেছিস, গেলে তো ভালোই হয়। সেদিন কি একটা গল্প বলছিল, সেটা তো পুরো শোনাই হয়নি। তাহলে কবে যাওয়া হবে সুবীর? তোরা যদি রাজি থাকিস তাহলে কালকে সকালের ট্রেনটাই ধরা যাক। এরপর বিনয় আর ঋতুরাজ সুবীরের প্রস্তাবে রাজি হয়। ঠিক হয় পরদিন সকালে 10:40 ট্রেনে তারা রওনা দেবে সুবীরের বাড়ির উদ্দেশ্যে। কথা মতো রওনাও হয়। সুবীরের বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়। বাড়ি পৌঁছে তিন বন্ধু হই হই করে নতুন জামা কাপড় ছেড়ে ঘরের পোশাক পরে নেয়। তারপর সীমন্ত তাদের জন্য জলখাবার নিয়ে আসে। সীমন্তকে দেখে বিনয় আর ঋতুরাজ আনন্দে আটখানা হয়ে ওঠে। দুজনেই আবদার করে গল্প শুনবে। সীমন্ত তাদের খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিতে বলে। এরপর রাত 9টা নাগাদ সীমন্ত তাদের রাতের খাবার দিয়ে দেয়। তারা খাবার দাবার খেয়ে শুয়ে পড়ে। সীমন্ত বাড়ির সব কাজ সেরে সুবীর, বিনয়, ঋতুরাজ যে ঘরে আসে সেই ঘরে চলে আসে। ঘরে ঢুকে খাটের পাশের মেঝেতে নিজের বিছানা তৈরি করতে মন দেয়। সীমন্তকে দেখা মাত্রই ঋতুরাজ বলে ওঠে, এই তো সীমন্তদা, গল্প বলবে তো? সেদিন সেই গল্পটা অর্ধেক বলার পর তো আমাদের ঘুমিয়ে পড়তে বললি, আজ বাকিটা বলবে তো? কোন দিনের কোন গল্পের কথা বলছো বলো তো দাদাবাবু? একথা শোনা মাত্র বিনয় তড়াৎ করে লাফিয়ে ওঠে এবং বলে ওঠে, আরে সেদিন তুমি বলেছিলে না যে বারাইপুরের একটা বাড়িতে তুমি গিয়েছিলে আর সেখানে বাসনপত্র রাতে হাওয়ায় উঠছিল, ওই ঘটনাটা গো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আমি আগে যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির সূত্রে বারুইপুরে যাওয়ার ঘটনাটা তো? হ্যাঁ, ওই গল্পটাই তো। কিরকম বলেছিলাম তোমাদের মনে আছে? এ কথা শোনা মাত্র ঋতুরাজ বলল, ওই তো এই মাছের কঙ্কাল পড়ে ছিল, আর দেখেছিলে বাসনপত্রগুলো সব শূন্যে ভাসছে, সকালে উঠে দেখেছিলে সব ঠিকঠাক। তারপর বলে, ও আচ্ছা, তা হলো কি, রাতের ঘটনা আমি বাবুকে কিছুই জানাইনি। সকালে বাবুকে চা করে দিয়ে বাজারে চলে যাই। বাজার থেকে ফেরার পথে গ্রামের এক বয়স্ক ব্যক্তির সঙ্গে আমার দেখা হয় পথে। তিনি বলেন, এই যে সীমন্ত, তা বাজারে গিয়েছিলে বুঝি? তা কি কি কিনলে বাবা বাজার থেকে? হ্যাঁ, একটু বাজারে গিয়েছিলাম, বাবুর জন্য মাছ কিনতে গেছিলাম। আসলে কালকের মাছটা বাবু খেতে পারেনি। খেতে পারিনি কেন? সে এক ভয়ানক ঘটনা। মাছ কেটে রান্নাঘরে রেখে ঘরে গিয়েছিলাম, তা ঘর থেকে এসে দেখি মাছ আর নেই, কাঁটাগুলো পড়ে আছে। তাই আজ আবার বাজারে আসতে হলো। বলো কি গো, তা বিড়ালে খেলে নাকি? তবে হয়তো।
এই বলে সীমন্ত বাড়ির পথে রওনা হয়। বাড়িতে গিয়ে দেখে তার বাবু তেঁতুল গাছের গোড়ায় বসে গাছের গোড়ায় একটা জ্বলন্ত ধূপকাঠি পুঁতে দিচ্ছে। এই ঘটনা দেখে সীমন্ত তার বাবুকে জিজ্ঞেস করে, বাবু, আপনার শরীর ভালো নেই, আপনি ঘর ছেড়ে বাইরে এসেছেন, আর এখানে ধূপকাঠি পুড়ছেন কেন? ও তুই বুঝবে না, পরে এক সময় সব বলবো। চল ঘরে চল, তুই রান্নাটা সেরে নে, আমি ততক্ষণে চানটা করে আসি। তো এই বলে বাবু চলে গেলেন চান করতে। আমি রান্নাঘরে গেলাম। ভাত, ডাল, আলু ভাজা আর মাছের ঝোল রান্না করে ঘরে গিয়ে দেখি বাবু খাটের উপর শুয়ে আছে। আমাকে দেখে বাবু বললেন, কিরে সীমন্ত, তোর রান্না হলো? আমার তো বড্ড খিদে পেয়েছে রে। আগে হ্যাঁ বাবু, রান্না তো হয়ে গিয়েছে, খেতে দেবো কি? হ্যাঁ, বেলা তো অনেক হলো, একেবারে দুজনের জন্যই নিয়ে আয়। বাবুর কথা মতো আমি রান্নাঘর থেকে দুজনের জন্য খাবার নিয়ে এসে একসাথে খেতে বসে যাই। খাওয়া দাওয়া সেরে বাবু খাটে গিয়ে শুয়ে পড়েন, আর আমি রান্নাঘরে গিয়ে গামছা পেতে শুয়ে পড়ি। কতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম জানি না, বাবুর ডাকে ঘুমটা ভাঙে। আমাকে ডেকে বাবু বলে, ওরে সীমন্ত, ঘুমোচ্ছিস? একটু চা করতে দেনি বাবা, মাথাটা বড্ড ধরেছে। আর হ্যাঁ, একটু আদা দিয়ে দিস চায়ের মধ্যে। বাবুর কথা মতো আমি চা বানিয়ে বাবুকে এক কাপ দিই, আর আমি এক কাপ খাই। এরপর রাতের রান্না চাপিয়ে দিই। রান্না বলতে শুধু ভাত, কেননা সকালের তরকারি তো ছিলই, তাই অন্য কিছু আর রান্না করি। রান্না হয়ে গেলে ঘরে এসে দেখি বাবু ঘরে নেই। ঘরে বাবুকে দেখতে না পেয়ে আমি বাইরে বেরিয়ে দেখি বাবু সেই তেঁতুল গাছটার তলাতে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। আমি বাবুর কাছে যেতেই বাবু আমাকে বলে, সীমন্ত, তোর রান্না হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবু, রান্না হয়ে গেছে, কিন্তু আপনি এখানে কি করছেন? সকালে দেখলাম, আবার এখনো দেখছি, এই গাছের গোড়ায় আপনি ধূপকাঠি দেন কেন? পরে এক সময় তোকে সব বলবো। আচ্ছা শোন, রাতে আমাদের খাওয়া দাওয়ার পর যা ভাত বেশি হবে তাতে যেন জল দিস না। একটা থালার মধ্যে ভাত তরকারি রেখে চাপা দিয়ে রাখবি। এই শীতকালের মধ্যে আর ভাত আর খারাপ হবে না। আচ্ছা ঠিক আছে বাবু। এই বলে আমি বাড়ির ভেতর চলে আসি, আর বাবু প্রায় সঙ্গে সঙ্গেই ঘরে চলে আসে। এসে ঘড়ির দিকে তাকিয়ে আমাকে বলেন, সীমন্ত, 8:30 তো বাজে, শীতকালের রাত, বেকার রাত জেগে কি হবে? তুই খাবার নিয়ে আয়, খেয়ে নিয়ে শুয়ে পড়ি। আমি বাবুর কথা মতো রান্নাঘরে গিয়ে দুটো থালায় ভাত বেড়ে নিয়ে ঘরে চলে আসি। এরপর দুজনে একই সঙ্গে খেতে বসে যাই। খেতে খেতে বাবু আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, ভাত তরকারি কিছু অবশিষ্ট আছে? হ্যাঁ বাবু, ভাত তরকারি সবই আছে। কেন বাবু, আপনার কি ভাত লাগবে? আরে না না, খাওয়া হয়ে গেলে এই থালাগুলো ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে ভাত তরকারি সব গুছিয়ে রেখে অন্য থালাটা দিয়ে চাপা দিয়ে রাখবি। এরপর খাওয়া শেষ হলে বাবু যায় বাইরে, একটু পায়চারি করে এসে শুয়ে পড়ে। আমিও থালা বাসন মেজে সব কিছু গুছিয়ে রেখে বাবুর ঘরে ঢুকি। আমাকে দেখে বাবু জিজ্ঞেস করে, হ্যাঁ রে সীমন্ত, ভাত তরকারি সব গুছিয়ে রেখেছিস তো? আগে হ্যাঁ বাবু, ভাত মাছ
আপনি যেমন বলেছেন সব গুছিয়ে রেখেছি, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর বাবুর খাটের পাশে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ি। পুষ পাস করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। ঘুমটা ভেঙে গেল একটা শব্দে। উঠে দেখি বাবু বিছানায় নেই। সামনের সদর দরজাটা একেবারে হাট করে খোলা। আমি ধীরে ধীরে বাইরে বেরিয়ে দেখি বাবু একটা থালা হাতে নিয়ে সেই তেঁতুল গাছটার দিকে যাচ্ছে। আকাশে গোল থালার মতো চাঁদ, আর সেই চাঁদের আলোতে স্পষ্ট দেখলাম তেঁতুল গাছের গোড়ায় একটা ভয়ঙ্কর নারী মূর্তি দাঁড়িয়ে আছে। আলো আঁধারিতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম তার মাথার একটা পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সেই রক্ত তার পরনে থাকা সাদা শাড়ির কিছুটা অংশ একেবারে ভরে গেছে, যেন তার পেটের মাঝখান দিয়ে একটা ছুরি এপড় ওপর হয়ে গেছে। ভাবো ভাবু নারী মূর্তিটার দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখে দেখে আমার আর কিছু মনে নেই। তারপর কতক্ষণ ওখানে পড়েছিলাম জানি না। যখন জ্ঞান ফিরল দেখি ছায়া মূর্তিটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আমি কোনো মতে ওখান থেকে উঠে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর এলো না। বেশ কিছুক্ষণ পর দেখলাম বাবু ধীরে ধীরে ঘরে ঢুকলেন, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। এরপর কানে এলো বাবুর নাক ডাকার শব্দ, কিন্তু আমার আর ঘুম এলো না। আমি প্রতীক্ষা করছিলাম কখন সকালে আলো দেখব। সীমন্তদা, তুমি কি তার পরের দিনই ওখান থেকে চলে এসেছিলে? সীমন্ত সুবীরের কথা কর্ণপাত না করেই নিজের মতো বলে যেতে থাকে। পরের দিন সকালে আমি বাবুকে জানাই, বাবু আমি আর এ বাড়িতে থাকবো না, আপনি আমাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসার ব্যবস্থা করুন। শুনে বাবু জানাই, কেন? আচ্ছা, তুই যখন থাকতে চাইছিস না তখন থাকিস না, আর দুটো দিন থাক, তারপর আমি নিজেই তোকে কলকাতায় দেওয়ার ব্যবস্থা করব। কথাটা বাবু এমন ভাবে বললেন যেন মনে হলো আমার কাল রাতে দেখা ঘটনাগুলোর কথা বাবু সব বুঝতে পেরেছে। এরপর আমি আর কোনো কথা না বলে সকালের বাসি ঘরদোর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিতে দিতে যখন সেই তেঁতুল গাছের কাছে গিয়ে পৌঁছালাম, তখন দেখলাম তেঁতুল গাছের গোড়ায় যেখানে কাল রাতে ওই ছায়া মূর্তিটা দাঁড়িয়েছিল, ঠিক সেখানেই একটা মাছের আস্ত কঙ্কাল পড়ে আছে। যেমনটা দেখেছিলাম সেদিন রাতে রান্নাঘরে ইলিশ মাছের কঙ্কাল পড়েছিল, ঠিক তেমন। এই দৃশ্য দেখে আমি ভয়ে ওখান থেকে ঘরে চলে এলাম। এর কিছুক্ষণ পর দেখি বাবু ওই গাছটার গোড়াতে আবারও একটা জ্বলন্ত ধূপকাঠি নিয়ে গিয়ে পুঁতিয়ে দিয়ে আসলো। আমার মনে ভয় থাকলেও এই ব্যাপারটার বিষয়ে জানার কৌতূহল আমাকে চেপে ধরল। আমি ঠিক করলাম পুরো ব্যাপারটা না জানা পর্যন্ত আমি এই জায়গা থেকে নড়ব না। তেঁতুল গাছটার দিকে তাকিয়ে যখন এসব ভাবছি, এমন সময় বাবুর ডাকে আমার হুঁশ ফিরল। কি রে সীমন্ত, গাছের দিকে তাকিয়ে কি ভাবছিস? না বাবু,
কিছু না। শোন, তোকে একটা কথা বলি, তুই যদি কোনো কারণে ভয় পেয়ে থাকিস এবং তার জন্য কলকাতায় ফিরে যাওয়ার কথা ভাবিস, তাহলে বলি, আমি যতদিন এ বাড়িতে আছি ততদিন তোর কোনো ভয় নেই, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। বাবুর কথা শুনে তো মনে একটু সাহস পেলাম। আমতা আমতা করে কাল রাতের ঘটনা কিছুটা বাবুকে বলতেই বাবু আমাকে বললেন, এই ব্যাপারে আমি তোকে পরে সব খুলে বলবো, এখন তুই রান্নাটা সেরে নে দেখি। এ বেলা তোকে আর বাজারে যেতে হবে না, যদি কিছু আনার থাকে তাহলে না বিকেলে যাস, এ বেলা যেতে হবে না, এ বেলা যা আছে তাই রান্না কর দিনি। আমি বাবুর কথা মতো রান্না বান্না ছেড়ে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলে চা করতে গিয়ে দেখি, ও মা, চা পাতা চিনি কিছুই বাড়িতে নেই, সব শেষ হয়ে গেছে। বাবুকে বলা মাত্র বাবু আমাকে বলল, তবে এক কাজ কর, বাজারে গিয়ে চা পাতা চিনি নিয়ে আয়, আর তার সাথে কালকের বাজারটাও করে আনবি, তাহলে তোকে আর কালকে বাজারে যেতে হবে না। এই বলে বাবু আমার দিকে একটা 500 টাকার নোট বাড়িয়ে দিলেন। আমি বাবুর কথা মতো টাকাটা নিয়ে বাজারের দিকে রওনা হলাম। পিছন থেকে বাবু আমাকে বললেন, শোন, শীতকালের রাত, সন্ধ্যে 7টা বাজে, বেশি দেরি করিস না যেন। ঠিক আছে বাবু, আমি যাবো আর আসবো। দুদিকে ফাঁকা জমি, মাঝখান থেকে সরু রাস্তা, রাস্তায় একটাও জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু ঝিঝির শব্দ আর দূরে কয়েকটা শেয়ালের ডাক কানে আসছে। আমি টর্চ হাতে খুব সন্তর্পণে বাজারে গিয়ে পৌঁছলাম। কেনাকাটা করতে করতে হঠাৎ দোকানে লাগানো ঘড়ির দিকে আমার চোখ যায়। দেখি ঘড়িতে প্রায় 10:30। বাজার হাট সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ির পথ ধরি। বাজারের হই হট্টগোল কাটিয়ে যখন সেই ফাঁকা জায়গার মাঝখানে রাস্তায় এসে পড়ি, তখন আমার যেন মনে হয় আমার পিছনে পিছনে কেউ আসছে। টেনে ফিরে দেখি কেউ নেই। আবার যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন পিছন থেকে নুপুরের শব্দ আর মেয়েরই কণ্ঠে হাসির শব্দ পাচ্ছিলাম। প্রায় একই সঙ্গে আমার মাথার উপর দিয়ে একটা কাল প্যাঁচা উড়ে গেল। চারপাশ থেকে শিয়ালের ডাকের সঙ্গে সঙ্গে আরো নানা রকম শব্দ কানে আসছিল। ভয়েতে আমি রাম রাম করতে করতে দ্রুত পায়ে বাড়ির দিকে এগোতে থাকি। প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি, এমন সময় হঠাৎ পিছন দিক থেকে একটা আলো দেখি আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে ভয়ে টর্চটা পিছনের দিকে ফিরিয়ে দেখি একটা মোটর সাইকেল পিছন থেকে আমার পাশ দিয়ে বেরিয়ে যেতে গিয়েও আমি দেখলাম লোকটার পরনে প্যান্ট শার্ট, হাতে মস্ত একটা সোনার বালা, গলায় মোটা একটা সোনার চেন। লোকটা আমাকে উদ্দেশ্য করে বলল, এই, তুই সুমন্ত না? আগে হ্যাঁ দাদাবাবু, কিছু কি বলবেন? শোন, তোর বাবুকে বুঝিয়ে বলিস, যদিও এই কথাটা অনেকবার বলেছি যে বাড়িটা যেন ছেড়ে দেয়, তা না হলে ওর বউয়ের যে অবস্থা করেছি ওকেও সেই একই অবস্থা করব। ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে দিস তোর বাবুকে। এই বলে মোটর সাইকেলটা স্টার্ট দিয়ে বাবুর বাড়ির পাশের রাস্তা দিয়ে এগিয়ে যায়। আমি তখন বাবুর বাড়ির প্রায় কাছাকাছি এসে গেছি।
দেখলাম মোটর সাইকেলটা বাবুর বাড়ির পাশে তেঁতুল গাছের পাশ দিয়ে যাওয়ার সময় তেঁতুল গাছের একটা ডাল মড়মড় করে ভেঙে পড়লো সেই গাড়িটার উপর। মোটর সাইকেলে থাকা লোকটা ছিটকে পড়লো তেঁতুল গাছের পাশে। দেখলাম সেই গাছের গোড়ায় ধীরে ধীরে আবির্ভূত হলো সেই ভয়ঙ্কর ছায়া মূর্তিটা। আগের দিনের থেকেও আরো খারাপ অবস্থা তার। গায়ের মাংস কিছু কিছু জায়গা থেকে পচে খসে পড়ছে। ওহ, কি দুর্গন্ধ! দুটো চোখ আগুনের ফাটার মতো জ্বলছে, তার মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। দেখলাম সেই অদ্ভুত নারী মূর্তি সেই লোকটাকে দুই হাতে চাগিয়ে তুলে থেকে ধরটা ছিঁড়ে আলাদা করে দিল। এই দৃশ্য দেখে আমি কাঁপতে কাঁপতে ওখানেই জ্ঞান হারালাম। চোখে মুখে ঠান্ডা জলের স্পর্শে যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি বাবুর কাছে শুয়ে আছি। আমি বাবুকে ওই লোকটার বলা কথাগুলো আর আমার দেখা সমস্ত ঘটনা বলতে বাবু আমাকে বলে উঠলেন, শোন, তোকে এবার একটা কথা বলি। যে লোকটার সঙ্গে তোর কথা হয়েছিল সে লোকটা এই এলাকারই একজন প্রমোটার। বেশ কিছু মাস ধরে আমার এই বাড়িটার ভেঙে এখানে একটা ফ্ল্যাট করবার জন্য আমাকে চাপ দিচ্ছিল। আমি রাজি না হওয়ায় আমাকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল। একদিন সকালে আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে। বাজার থেকে ফিরে দেখি আমার বাড়ির উঠানের ওই তেঁতুল গাছের গোড়ায় বেশ কয়েকটি লোক আর ওই প্রমোটার দাঁড়িয়ে কি সব যেন আলোচনা করছে। আমি ওখানে গিয়ে দেখি আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে আছে, আর তার মাথার পাশে পড়ে আছে একটা মস্ত পাথর, তাতে রক্ত লাগা, আর তার পেটের এফোর ওফোর হয়ে আছে একটা ছোড়া। আমি পুলিশের দ্বারস্থ হব এ কথা বলতেই প্রমোটার আমাকে বলল, পুলিশ, এ তো তোর জন্য হয়েছে। এসব কথা যদি দ্বিতীয় কোনো লোক জানতে পারে তাহলে তোর একই অবস্থা করব। আমি ভয়েতে কারোকে কোনো কিছু জানাইনি, কিন্তু সেই দিন রাতে আমার গিন্নি আমাকে দেখা দিয়ে বলে, আমি ওই তেঁতুল গাছেই আজ থেকে থাকবো। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে তারপর এই জায়গা থেকে যাব। তোমাকে কারো দ্বারস্থ হতে হবে না, আমার মৃত্যুর প্রতিশোধ আমিই নেব। এই কথা বলে শ্রীমন্ত তার গল্প শেষ করল। সুবীর, বিনয়, ঋতুরাজ কারো মুখে কোনো কথা নেই। এই গল্প শুনে সবাই তাজ্জব। শুনলেন আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। মনে রাখবেন, আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা জাগায়। আজ তাহলে এই পর্যন্ত। আবার শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো ভালো লাগার গল্প নিয়ে।